স্ক্রিন দেখা যাচ্ছে স্লাইডটা? জি মিস। ওকে, শুরু করি তাহলে। আচ্ছা, আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে নেটওয়ার্ক লেয়ার IPv4 ফাংশনস। সো নেটওয়ার্ক লেয়ার হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ারের পরবর্তী নিচের লেয়ার। সো ট্রান্সপোর্ট লেয়ার মনে আছে তো, রাইট? আমরা মিডে যা পড়ে আসছিলাম, কনসেপ্টগুলো মনে আছে? মিড পরীক্ষা কেমন দিছে তোমরা? ভালো হয়েছে পরীক্ষা? জি মিস, আলহামদুলিল্লাহ। আচ্ছা, সো আমরা আজকে নেটওয়ার্ক লেয়ার কিভাবে কাজ করে এবং এখানে আসলে রাউটার কিভাবে প্যাকেটগুলো অ্যাক্সেস করে, এই জিনিসগুলো নিয়ে আজকে থেকে আমরা স্টার্ট করবো। সো আজকে কিছু ম্যাথ আছে, সো একটু ভালো করে শোনার চেষ্টা করবো। হ্যাঁ, খেয়াল করো। সো নেটওয়ার্ক লেয়ারের কাজ কি মনে আছে? আমরা যখন TCP/IP মডেলের ফাংশনালিটিগুলো শিখেছিলাম তখন জানতাম যে নেটওয়ার্ক লেয়ার কি করে, লজিক্যাল অ্যাড্রেসিং প্রোভাইড করে, which is IP অ্যাড্রেস। সো যখনই একটা প্যাকেট আমরা রেডি করব টু সেন্ড ফ্রম সোর্স টু ডেস্টিনেশন, আমাকে অবশ্যই প্যাকেটের গায়ে এটা লিখে দিতে হবে যে সোর্স IP কত এবং ডেস্টিনেশন IP কত, এবং ওই IP অ্যাড্রেসের উপর বেস করে নেটওয়ার্ক লেয়ার কি করবে, রুট ডিটারমাইন করবে যে কিভাবে একটা প্যাকেটকে সেন্ডার থেকে ডেস্টিনেশনে নিয়ে যাওয়া যায়। সো আমি যদি ট্রান্সপোর্ট লেয়ারের ডেটার কথা বলি, তো ট্রান্সপোর্ট লেয়ারে কি ছিল? সেগমেন্ট। সো ওই ডেটাটাই যখন নেটওয়ার্ক লেয়ারে আসবে তখন তার সাথে হেডার অ্যাড হবে এবং তখন যে জিনিসটা তৈরি হবে তাকে বলা হচ্ছে প্যাকেট। সো নেটওয়ার্ক লেয়ারের ডেটাকে আমরা বলবো প্যাকেট। এই প্যাকেটের মধ্যে কি আছে? ডেটা প্লাস হেডার। ওকে, সো প্রত্যেকটা রাউটার আমার কি করে, একটা প্যাকেট রিসিভ করার পরে সে রিড করে যে আসলে প্যাকেটটাকে তার কোথায় সেন্ড করতে হবে। এখানে দুইটা কনসেপ্ট আছে, একটা হচ্ছে রাউটিং। এই ডায়াগ্রামটা দেখো, এই ডায়াগ্রামটা দেখতে পাচ্ছ স্লাইডে? এখানে অনেকগুলো রাউটার আছে। হ্যাঁ, তো এখানে রাউটারে ইনকামিং এ একটা গ্রিন কালারের প্যাকেট আসতেছে। এরপরে এই যে রাউটারটা আছে, এই রাউটারে তিনটা ইন্টারফেস আছে, 1, 2 এবং 3। এই গ্রিন কালারের প্যাকেটটা কোন ইন্টারফেস দিয়ে পাঠালে সে ডেস্টিনেশনের দিকে যাবে সেটাকে আমরা বলবো ফরওয়ার্ডিং। মানে একটা রাউটারের একটা ইন্টারফেস থেকে পরবর্তীতে কোন ইন্টারফেস দিয়ে বের করব, এই ডিসিশনটাকে বলা হচ্ছে ফরওয়ার্ডিং। আর রাউটিং হচ্ছে যে একটা রাউটার থেকে ডেস্টিনেশন পর্যন্ত ডেটাটাকে পাঠানোর জন্য টোটাল কোন রুটটা ইউজ করতে হবে সেটা হচ্ছে রাউটিং। ফরওয়ার্ডিং কি এবং রাউটিং কি? সো আমরা যদি বলি রাউটিং হচ্ছে একটা টোটাল ট্রিপকে প্ল্যান করা, যে আমি বাসা থেকে, আমি ধরো চিটাগাং যাব, তাহলে আমার বাসা থেকে চিটাগাং যাওয়ার জন্য কিভাবে যাইতে হবে এই টোটাল পার্টটা হচ্ছে রাউটিং। আর ফরওয়ার্ডিং হচ্ছে একটা লিটল স্টেপ, যে আমার সবার প্রথমে কি বাসা থেকে বের হয়ে মেইন দরজা দিয়ে বের হইতে হবে, তারপরে আমার মেইন গেট দিয়ে বের হইতে হবে। সো এক একটা ছোট ছোট স্টেপ হচ্ছে আমার ফরওয়ার্ডিং, যেটা আমার একটা ডিভাইসের কোন ইনপুট লাইনে ঢুকবে এবং কোন ইনপুট লাইন দিয়ে বের হবে এটা ডিসাইড করে। আর রাউটিং ইজ ডিটারমাইনিং দ্য হোল পাথ। ক্লিয়ার? বুঝছো? শুনতেছো? জি মিস। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে এই যে আমরা নেটওয়ার্ক লেয়ারে ডেটা পাঠাই, এই ডেটা পাঠানোর জন্য যে নেটওয়ার্কটা আমরা ইউজ করি সেটাকে বলা হয় ডেটাগ্রাম নেটওয়ার্ক। সো প্যাকেটের আরেকটা নাম হচ্ছে ডেটাগ্রাম। আমি যখন প্যাকেট বলবো, প্যাকেট বলতে যা বোঝায় ডেটাগ্রাম বলতেও তাই বোঝায়। তাই নেটওয়ার্ক লেয়ারকে অনেক সময় ডেটাগ্রাম নেটওয়ার্ক বলতেও আমরা বুঝাই যে একটা ডেটাগ্রাম নেটওয়ার্ক দিয়ে যাচ্ছে। সো এটার মানে কি? ডেটাগ্রাম নেটওয়ার্ক হচ্ছে একটা কানেকশন লেস সার্ভিস।
টিসিপি ইউডিপি মনে আছে? টিসিপি ইউডিপি কি ছিল? কানেকশন ওরিয়েন্টেড এবং কানেকশন লেস না? এর মধ্যে কোনটা কি ছিল? টিসিপি ছিল কানেকশন ওরিয়েন্টেড আর ইউডিপি ছিল কানেকশন লেস। তো এক্ষেত্রে ডেটাগ্রাম নেটওয়ার্ক হচ্ছে কানেকশন লেস প্রোটোকল ইউজ করে, ঠিক আছে? কানেকশন লেস সার্ভিস, এটার মানে কি? এটার মানে হচ্ছে সোর্স থেকে ডেস্টিনেশনে যখন সে প্যাকেটগুলো পাঠাবে তার আগে সে কখনো ডেস্টিনেশনের সাথে কানেকশন এস্টাবলিশ করে না, ঠিক আছে? ক্লিয়ার কথাটা কি বললাম? সো যখন আমি একটা প্যাকেট রেডি করব তখন আমি যদি ডেটাগ্রাম নেটওয়ার্ক দিয়ে আমার প্যাকেটটা সেন্ড করি তাহলে আমি প্যাকেটটা রেডি হওয়ার সাথে সাথে কি করছে দেখো, প্যাকেটটা সেন্ড করে পাঠিয়ে দিছে। এরপর প্যাকেটটা এখানে এই রাউটারের কাছে আসছে, তারপরে এই রাউটারের কাছে আসছে, তারপরে ধরো এই রাউটারের কাছে গেল, তারপরে ধরো এই রাউটারের কাছে গেল। এটা অন দ্যাট মোমেন্ট ডিসাইড হবে, আগের থেকে ডিসাইড হবে না। এবং এক একটা প্যাকেট এক একটা রুট চুজ করতে পারে ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন। সো ডেটাগ্রাম নেটওয়ার্কে প্যাকেট পাঠানোর সাথে সাথে সে রুট খুঁজে বের করে 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 ডেস্টিনেশনে পৌঁছাবে। বাট প্রত্যেকটা প্যাকেটই যে একই রুট নিবে বা একই রাস্তা ফলো করবে এরকম কোনো গ্যারান্টি নাই। এবং প্যাকেট পাঠানোর আগে সেন্ডার রিসিভারকে কখনো এটাও বলবে না যে আমি তোমাকে প্যাকেট পাঠাচ্ছি। So there is no level of connection in the datagram network. এবং এই টেকনিকটা ইউজ করে আমরা বর্তমানে ইন্টারনেটে নেটওয়ার্ক লেয়ারে প্যাকেটগুলোকে কিন্তু সেন্ড করি, ঠিক আছে? সো এটাকে অনেক সময় বেস্ট ইফোর্ট সার্ভিসও বলে। আরেক ধরনের নেটওয়ার্ক আছে যেটাকে বলা হয় ভার্চুয়াল সার্কিট নেটওয়ার্ক। এই ভার্চুয়াল সার্কিট নেটওয়ার্কগুলো আসলে আগের আগের যখন ইন্টারনেটের শুরুর দিকে 90s 80s এর দিকে তখন এগুলা ইউজ হইতো। তো তখন ওয়ানে বা ল্যান নেটওয়ার্কে ইন্টারনেটে ব্যাকবোনে ভার্চুয়াল সার্কিট নেটওয়ার্ক ইউজ হতো। এই নেটওয়ার্কটা হচ্ছে ডেটাগ্রাম নেটওয়ার্ক থেকে একটু আলাদা, কারণ এই নেটওয়ার্কটা টিসিপির মতন আগে কানেকশন এস্টাবলিশ করে। যেমন এখানে দেখো কতগুলো ফেজ দেওয়া আছে। সবার প্রথমে সেন্ডার একটা কল ইনিশিয়েট করবে, তারপরে রিসিভার সেই কলটাকে ইনকামিং অবস্থায় দেখবে, তারপরে যদি রিসিভার সেটাকে অ্যাকসেপ্ট করে দেন সেন্ডারের সাথে কলটা কানেক্টেড হবে। সো এই লাল ফেজটাকে আমি বলতে পারি কানেকশন কি বলতো, এস্টাবলিশমেন্ট প্রসেস। এরপরে ডেটা ফ্লো শুরু হবে টিসিপির মতন। ডেটা ফ্লো হওয়ার সময় সেন্ডার থেকে রিসিভারে ডেটা যাবে এবং রিসিভার ডেটা রিসিভ করবে এবং আফটার দ্যাট তোমার ডেটা পাঠানো শেষ হয়ে গেলে কানেকশন টার্মিনেশনও হবে। সো এখানে দেখো প্যাকেট পাঠানোর সময় সেন্ডার এবং রিসিভার অলওয়েজ এই রেড কালারের পাথটা ফলো করতেছে, কারণ এই পাথটা তারা আগে ফিক্স করছে ডেটা পাঠানোর আগে, এই রাস্তাটা ফিক্স। এর জন্য এটাকে বলতেছে সে একটা ভার্চুয়াল সার্কিট তৈরি করতেছে সেন্ডার এবং রিসিভারের মধ্যে। সো ফ্রেম রিলে নেটওয়ার্ক অথবা এটিএম X.25 এই প্রোটোকলগুলোতে আমার এই ভার্চুয়াল সার্কিট নেটওয়ার্ক ইউজ হতো, বাট এখনকার দিনে আর সেটা তেমন ইউজ হয় না। সো কোন কোন টেকনিকটা ফাস্টার বলো তো, আগেরটা না এটা? ডেটাগ্রামটা ফাস্টার মনে হচ্ছে। ডেটাগ্রামটা ফাস্টার অবশ্যই, কারণ তার তো কোনো রকম মানে কন্ট্রোল মেকানিজমই নাই, সে জাস্ট ডেটা রেডি হয় এবং সে পাঠায় দেয়। কিন্তু সেখানে কিন্তু ডেটা লসও বেশি হতে পারে। আবার ভার্চুয়াল সার্কিট নেটওয়ার্কে ফাস্টার না, বাট এটা সিকিওর, কারণ এখানে ডেটা পাঠানোর আগে আগে সমস্ত কিছু রেডি করে তারপরে ডেটা পাঠায়। বোঝা গেছে? সো এরপর আমরা দেখবো যে রাউটার আসলে কিভাবে ফাংশন করে। এই যে রাউটারকে আমরা বলতেছি যে রাউটার প্যাকেট ফরওয়ার্ড করে, এই ফরওয়ার্ড করে সে কিসের উপর বেস করে? প্রত্যেকটা রাউটারের ভিতরে রাউটিং অ্যালগোরিদম ইনস্টল করা আছে, যেটার উপর বেস করে সে সোর্স আইপি অ্যাড্রেস এবং ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস দেখে পাথ ফাইন্ড করে এই যে রাউটিং প্রোটোকল দিয়ে। সো তোমরা যারা ডায়াক্স অ্যালগোরিদম পড়ে আসছো বা বেলম্যান ফোর্ড অ্যালগোরিদম পড়ে আসছো তারা কি করে, ওই অ্যালগোরিদমে কি করে, সোর্স থেকে ডেস্টিনেশনের জন্য শর্টেস্ট পাথ খুঁজে বের করে না, সেই এসপিএফ অ্যালগোরিদমগুলাই হচ্ছে তোমার রাউটারের ভিতরে রান করে এবং তার উপর বেস করে একটা রাউটার ডিসাইড করে যে কিভাবে প্যাকেটটা সবচেয়ে অপটিমাইজ ওয়েতে ডেস্টিনেশনের দিকে পাঠানো যায়। বোঝা গেছে? সো IPv4 এ মানে নেটওয়ার্ক লেয়ারে দুইটা প্রোটোকল কাজ করে, একটা হচ্ছে তোমার IPv4 আর একটা হচ্ছে IPv6। তো
তো আমরা আজকের লেকচারে শুধুমাত্র IPv4 কভার করব, আমাদের IPv6 এর একটা আলাদা লেকচার আছে যেটা আমরা পরে পড়বো। সো নেটওয়ার্ক লেয়ারে যে কাজগুলা রাউটার করে সেটা হচ্ছে রাউটিং প্রোটোকল বা রাউটিং অ্যালগোরিদম সে রান করে এবং পাথ ফাইন্ড করে, সে অনুযায়ী সে রাউটিং টেবিল তৈরি করে। এবং নেটওয়ার্ক লেয়ারে প্রোটোকলও কাজ করে যেটাকে বলা হয় ICMP। আমরা যখন ল্যাব 4 করছি তখন আমরা পিং কমান্ড এবং ট্রেস রুট মনে আছে, যেখানে আমরা কি শিখছি যে কোনো এরর যদি হয় বা কোনো যদি সমস্যা হয় কোনো নেটওয়ার্কে, বা আমি যদি জানতে না পারি যে আসলে প্রবলেমটা কোথায় হচ্ছে, এই ধরনের কিছু সাপোর্টিং ইনফরমেশন যদি আমার ডেটা পাঠানোর জন্য প্রয়োজন হয়, তখন আমরা ICMP প্রোটোকল ইউজ করে রিপোর্ট করতে পারি এবং রাউটার আমাদেরকে জানাতে পারে যে আসলে প্রবলেমটা কোথায় হচ্ছে। সো নেটওয়ার্ক লেয়ারে আসলে ICMP প্রোটোকল কাজ করে। রাউটার সাথে সাথে আমাদের কিছু কন্ট্রোল ইনফরমেশন বা নেটওয়ার্ক ম্যানেজমেন্ট ইনফরমেশনও প্রোভাইড করে, যা দিয়ে আমরা নেটওয়ার্ক সম্পর্কে আইডিয়া করতে পারি যে আসলে সমস্যাটা কোথায় আছে। ঠিক আছে, এখন আমরা দেখব এই যে আমরা বলতেছি যে নেটওয়ার্ক লেয়ার আমরা প্যাকেট তৈরি করি, প্রত্যেকটা প্যাকেটের গায়ে আগে একটা হেডার অ্যাড হয়। সো পার্পল কালারের যে অংশটা, এই অংশটা হচ্ছে তোমার হেডার, আর গ্রিন কালারের যে অংশটা সেটা হচ্ছে তোমার ডেটা। সো এখানে IPv4 ডেটাগ্রামের হেডারের মধ্যে কি কি আছে দেখো, ভার্সন, কোন ভার্সনের প্রোটোকলটা ইউজ করতেছো, ভার্সন 4 না ভার্সন 6, দেন হচ্ছে হেডার লেন্থ, দেন হচ্ছে টাইপস অফ সার্ভিস, তুমি কি রকমের সার্ভিস চাচ্ছ, যদি তোমার সার্ভিসে প্রায়োরিটি থাকে তাহলে এটা তোমাকে সেট করতে হবে। দেন টোটাল লেন্থ, তোমার টোটাল যে ডেটাটা আছে তার সাইজ কত উইথ হেডার। দেন কামস আইডেন্টিফিকেশন নাম্বার। আইডেন্টিফিকেশন নাম্বার বলতে বোঝাচ্ছে তোমার যদি একটা প্যাকেট যেটা তুমি পাঠাতে চাচ্ছ সে যদি সাইজে বড় হয়, তখন তোমার রাউটার যদি ওই বড় প্রসেস করতে না পারে তখন তাকে ছোট ছোট ভাগে ভাগ করতে হবে। সেগমেন্টেশন মনে আছে টিসিপিতে আমরা পড়ছিলাম যে, খেয়াল আছে? হ্যালো, শুনতে পাচ্ছ আমার কথা? জি মিস। আচ্ছা, সো আইডেন্টিফিকেশন নাম্বার বলতে বোঝাচ্ছে যে আমার যদি একটা বড় ডেটা থাকে এবং সেটাকে যদি আমার ছোট ছোট ভাগে ভাগ করতে হয়, বড় ডেটার সাইজ হচ্ছে আমার 1000, আর আমার ইউনিট সাইজ যেটাকে আমাকে ছোট ছোট ভাগে ভাগ করতে হবে সেটার সাইজ যদি হয় ধরো কত ধরবো 250 বাইট, তাহলে আমাকে এখানে এই ডেটাকে প্রসেস করার জন্য কয়টা ইউনিট তৈরি করতে হবে? 4টা না? বোঝা গেছে? 4টা 250 সাইজের প্যাকেট তৈরি করতে হবে না? এখন এই প্রত্যেকটা প্যাকেটে কি 1000 বাইটের যে ডেটা আছে তার অংশ না? তাহলে আমি প্রত্যেকটা ডেটার গায়ে সেম একটা আইডেন্টিফিকেশন নাম্বার লিখবো, যেটা দিয়ে আমি বোঝাবো যে সবগুলা ডেটা একটা বড় ডেটার অংশ। ঠিক আছে, আইডেন্টিফিকেশন নাম্বার এই ডেটাটার জন্য যদি হয় এক্স, তাহলে এর জন্য হবে এক্স 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 এক্স। বুঝা গেছে? এরপরে হচ্ছে চেকসাম, তোমার এরর কন্ট্রোলের জন্য হচ্ছে চেকসামের ভ্যালুটা ইউজ করা হয়। এরপর হচ্ছে সোর্স আইপি, ডেস্টিনেশন আইপি এবং অপশনাল, দেন কামস ডেটা। এরপরে দেখো এখানে ফ্ল্যাগের মধ্যে কয়েকটা ভ্যালু আছে। তো ফ্ল্যাগ বলতে কি বোঝাচ্ছে, যে আমি যেই ডেটাটা বা প্যাকেটটা তৈরি করতেছি ওই প্যাকেটটাতে যদি আমার এরকম ছোট ছোট ভাগে ভাগ করতে হয় তখন আমাকে ফ্র্যাগমেন্ট করতে হবে, দ্যাট মিনস মোর ফ্র্যাগমেন্ট, MF বিট বলে। আর যদি ফ্র্যাগমেন্ট করতে না হয় তাহলে আমি সেটাকে বলবো ডোন্ট ফ্র্যাগমেন্ট। যদি প্যাকেটকে ফ্র্যাগমেন্টেশন করতে হয় তখন আমি MF বিটটা 1 সেট করব, আর যদি ফ্র্যাগমেন্টেশন করতে না হয় তখন আমি ডোন্ট ফ্র্যাগমেন্ট বিটকে 1 সেট করব। বুঝা গেছে? ক্লিয়ার? জি মিস। জি মিস। কারো কোনো কনফিউশন আছে আপ টু দিস? সো এখন আমরা এই যে ফ্র্যাগমেন্টেশনটা পড়লাম যে একটা বড় সাইজের প্যাকেটকে আমার কেন ছোট ছোট ভাগে ভাগ করতে হয়, এই সিনারিওটা দেখো।
এখানে একটা সোর্স একটা ডেস্টিনেশনকে ডেটা পাঠাইতে চাচ্ছে। এখন সোর্স যে ডেটাটা রেডি করছে রেড কালারের যে ডেটাটা, এটার সাইজ হচ্ছে 4000 বাইট। ঠিক আছে, এখন যখন এই রাউটার থেকে ডেটাটা এই রাউটারে আসছে, এই সেকেন্ড রাউটারটা একসাথে এত বড় ডেটাকে পাঠাতে পারে না তার লিঙ্ক দিয়ে, কারণ তার লিঙ্কের ক্যাপাসিটি বা তার লিঙ্কের ম্যাক্সিমাম ট্রান্সফারেবল ইউনিট হচ্ছে 1500 বাইট। তাহলে এই রাউটারের জন্য সলিউশন কি হবে? রাউটারের জন্য সলিউশন হচ্ছে ওই বড় ডেটাটাকে তার ছোট ছোট ভাগে ভাগ করতে হবে। সেখানে যেহেতু 4000 বাইট, তাই সে কি করবে, তিনটা ছোট ছোট ফ্র্যাগমেন্টে ভাগ করবে। সো প্রথম ফ্র্যাগমেন্ট, দ্বিতীয় ফ্র্যাগমেন্ট এবং তৃতীয় ফ্র্যাগমেন্ট। সো প্রথম ফ্র্যাগমেন্টের সাইজ কত হবে বলো তো? 1500 বাইট। দ্বিতীয় সাইজ হচ্ছে 1500 বাইট। 3 নাম্বার ফ্র্যাগমেন্টের সাইজ কত হবে? 1000। সো এই হচ্ছে আমার টোটাল 4000 বাইটের ডেটা সে তৈরি করে ফেলতে পারবে। এরপরে ওই ডেটাটা যখন আবার ডেস্টিনেশন সাইডে রিসিভ হবে, ডেস্টিনেশনকে কিন্তু সেটা আবার রিঅ্যাসেম্বল করতে হবে। কারণ যেহেতু এটা ডেটাগ্রাম নেটওয়ার্ক, তাই সে যে কোনো পাতে আসতে পারে, পাত কোনো ফিক্স নাই, কেউ আগে আসতে পারে কেউ পরে আসতে পারে। তাই ডেস্টিনেশনকে ওয়েট করতে হবে, ডেটাগুলোকে রিঅ্যাসেম্বল করতে হবে, তারপরে আবার জয়েন করে তারপরে সে ফাইনালি প্রসেস করবে। এখন আমরা দেখব ফ্র্যাগমেন্টেশনটা আসলে কিভাবে হচ্ছে এবং রিঅ্যাসেম্বল কিভাবে হবে। সেখানে একটা এক্সাম্পল দেয়া আছে যে আমার টোটাল ডেটাগ্রামের সাইজ হচ্ছে কত বাইট? 4000 বাইট। ডেটাগ্রামের সাইজ 4000 বাইট মানে হচ্ছে আমার টোটাল প্যাকেটের সাইজটা। ঠিক আছে, অনেক সময় বলতে পারে যে তোমার প্যাকেট সাইজ 4000 বাইট, তবে ডেটাগ্রাম সাইজ 4000 বাইট, দুটো জিনিস একই বোঝায়। সো যখন আমি বলবো ডেটাগ্রাম সাইজ হচ্ছে এত বাইট, তার মানে এখানে হেডারও আছে প্লাস ডেটাও আছে। হেডারের সাইজ যদি বলে নেওয়া দেওয়া থাকে পরীক্ষায় বা কোয়েশ্চেনে, তখন তুমি সবসময় 20 বাইট ধরে নিবা তোমার হেডারের সাইজ। ঠিক আছে, নর্মালি হেডারের সাইজ হয় 20 বাইট। সো 20 বাইট যদি এখানে হেডার হয় এবং টোটাল যদি আমার ডেটাগ্রামের সাইজ হয় 4000 বাইট, তাহলে ডেটার সাইজ কত? 3980 না? বুঝে গেছে? সো দিস ইজ দ্য অরিজিনাল ডেটা। এখন তোমার রাউটারের এমটিইউ সাইজ দেয়া আছে কত? 1500 বাইট। সো তোমার রাউটারের এমটিইউ সাইজ মানে ম্যাক্সিমাম ট্রান্সফারেবল ইউনিট, তার মানে রাউটারের জন্য ডেটাগ্রামের সাইজ হচ্ছে 1500 বাইট। তাহলে আমি যদি প্রত্যেকটা রাউটারের জন্য এমটিইউর সাইজ লিখি, তাহলে এখানেও হেডার আছে এবং ডেটা আছে, তাই না? তাহলে হেডারের জন্য যদি 20 বাইট লাগে, তাহলে একটা এমটিইউর ভিতরে আমি কতটুকু ডেটা দিতে পারি? 1480 বাইট না? তাহলে আমাকে এখন বের করতে হবে এরকম কয়টা এমটিইউ আমার লাগবে এই টোটাল ডেটাটা পাঠানোর জন্য। বোঝা গেছে কি বলছি? Yes. তো আমরা একটু হিসাব করি। দেখো, সবার প্রথমে আমি যদি এখানে লিখি যে আমি ফ্র্যাগমেন্টগুলো বের করি, হ্যাঁ। সো এটা যদি ফ্র্যাগমেন্ট 1 হয়, তাহলে আমি যদি এখানে লিখি ভ্যালুগুলা, এটা হচ্ছে হেডার, এটা হচ্ছে ডেটা, এরপরে হচ্ছে তোমার ফ্ল্যাগটা আমি একটু পরে বোঝাবো, এই যে সরি অফসেটটা আমি একটু পরে বোঝাবো নেক্সট স্লাইডে, আগে একটু ফ্ল্যাগটা বুঝাই নেই। এটা হচ্ছে মোর ফ্র্যাগমেন্ট আর এটা হচ্ছে ডোন্ট ফ্র্যাগমেন্ট। সো আমার ডেটা হচ্ছে টোটাল 20 প্লাস 3980 বাইট, এটা আমাকে পাঠাইতে হবে। তো আমার ফ্র্যাগমেন্ট 1-এ 20 বাইট হেডার দিতেই হবে, এটা ম্যান্ডেটরি। ডেটা তাহলে কতটুকু যাবে? আমার এমটিইউ সাইজ হচ্ছে 1500 বাইট, তাহলে আমি এখানে ডেটা দিতে পারবো কতটুকু? 1480। আচ্ছা, এখন মোর ফ্র্যাগমেন্ট আর ডোন্ট ফ্র্যাগমেন্ট, মোর ফ্র্যাগমেন্ট কত সেট হবে আর ডোন্ট ফ্র্যাগমেন্ট কত সেট হবে? আমার কি আরো ফ্র্যাগমেন্টস লাগবে এরপরে? Yes. লাগবে, তাহলে 1। তাহলে কি আমি ডোন্ট ফ্র্যাগমেন্ট কি লিখবো? 0, কারণ ফ্র্যাগমেন্ট লাগবে। আচ্ছা, নেক্সট সেকেন্ড ফ্র্যাগমেন্টের জন্য আমার আবার সেম ভাবে তৈরি করতে হবে, এখানে হেডার দিতেই হবে। আমি নেক্সট 1480 বাইট পাঠাইতে পারবো। সো আমার টোটাল ছিল 3980, এর মধ্যে আমি প্রথমে পাঠাইছি 1480, তাহলে আমার বাকি আছে কত? 0052 2500, তাই না?
সেই 2500 বাইটের মধ্যে আমি সেকেন্ডে আরো কত পাঠাইলাম, এটা হচ্ছে ফ্র্যাগমেন্ট 1, 1480 দিলাম, এটা হচ্ছে ফ্র্যাগমেন্ট 2, এখানে কতটুকু বাকি থাকে, 1020, এটা যাবে ফ্র্যাগমেন্ট 3 তে। সো আমি সেকেন্ড ফ্র্যাগমেন্টে যদি 1480 বাইট দেই, তাহলে এরপরেও আমাকে আরো ফ্র্যাগমেন্ট করতে হবে, কারণ আমার আরো 1020 বাইট ডেটা পাঠাইতে হবে। তাই মোর ফ্র্যাগমেন্ট 1 এবং ডোন্ট ফ্র্যাগমেন্ট 0। তাহলে ফ্র্যাগমেন্ট 3 তে আমি কি আবার হেডার পাঠাবো, বাট এখানে আমার টোটাল 1480 ইউজ হবে না, ইউজ হবে হচ্ছে 1020, আর মোর ফ্র্যাগমেন্ট হবে কি 0 আর ডোন্ট ফ্র্যাগমেন্ট হবে 1। বুঝে গেছে? ক্লিয়ার? আচ্ছা, সো এখন কি হইলো, তাহলে এখানে 1480 এবং 1020 এই টোটালটা দিয়ে আমি টোটাল ডেটা পাঠাই দিলাম না। সো প্রত্যেকটা এমটিইউতে আমার সবসময় হেডার এবং ডেটা দুটাই কিন্তু অ্যাড হবে, এভাবে করে কিন্তু তোমাকে হিসাবটা করতে হবে। ঠিক আছে? তো আমি এখানে ভেঙে হিসাবটা দেখাইছি, আর এখানে যে একবারে লিখছে। আচ্ছা, এখন নেক্সট যে জিনিসটা আমরা বুঝবো সেটা হচ্ছে এই যে ফ্র্যাগমেন্ট অফসেট, এটা কিভাবে বের করে। আচ্ছা, খেয়াল করো, আমার যে ডেটাটা আমি পাঠাইলাম, আমার ডেটার পরিমাণ কত ছিল, 20 প্লাস 3980, আমার ডেটার পরিমাণ কতটুকু। এখন আর তুমি ইয়া নিয়ে চিন্তা করবা না, হেডার নিয়ে চিন্তা করবা না, আমার ডেটা নিয়ে আমি চিন্তা করবো। সো ডেটা হচ্ছে 3980, তাই না? সো এই ডেটাটা যখন আমার রিসিভিং এন্ডে রিসিভ হবে, তখন আমি যদি একটা অ্যারে চিন্তা করি, অ্যারের পজিশন যদি 0 থেকে শুরু হয়, তাহলে আমার কত পজিশন পর্যন্ত লাগবে, 3979, তাই না? বুঝছো? মিস আমরা তো 4000 বাইট পাঠাচ্ছিলাম না এখানে আমরা। হ্যাঁ, আমি যখন ডেটাটাকে প্রসেস করব, তখন আমি হেডারটা বাদ দিব না। আচ্ছা, মানে আমার ডেটাগ্রাম 4000 বাইট হলো, ডেটাগ্রাম থেকে হেডার বাদ দিয়ে আমার হেডার বাদ দিয়ে আমি হচ্ছে ডেটা বাইটের হিসাবটা করতেছি। ফ্র্যাগমেন্ট হিসাব আচ্ছা করার সময় সবসময় তুমি ডেটা নিয়ে হিসাব করবা, ঠিক আছে? মানে আচ্ছা ডেটাটা রিসিভারের বাফারে রাখতেছো এখন, তাহলে বাফারে কিভাবে রাখবা সেই হিসাবটা দেখাচ্ছি। বুঝছো? ওকে। সো আমার ডেটা টোটাল ডেটাগ্রামের সাইজ হচ্ছে আমার 4000 বাইট, বাট আমার অ্যাকচুয়াল ডেটা এখানে আছে 20 বাইট কম, যেটা হচ্ছে 3980 বাইট। এখন যখন রিসিভিং এন্ডে এটা আসবে, রিসিভার কি করবে, সবার প্রথমে 1480 পাবে, তারপরে 1480 পাবে, তারপরে হচ্ছে 1020 পাবে, তাই তো? এন্ড এটা যখন সে অ্যারেতে বসাবে, তাহলে প্রথম যে ফ্র্যাগমেন্টটা, সেটা 0 থেকে কতর মধ্যে বসবে, 0 থেকে 1479 এর মধ্যে বসবে না? আচ্ছা, এর পরের ফ্র্যাগমেন্টটা, এটা হচ্ছে ফ্র্যাগমেন্ট 1 এর ডেটাটা। তখন ফ্র্যাগমেন্ট 2 এর ডেটাটা যখন আসবে, সে কোথায় বসবে, আবার 0 থেকে বসবে, পয়েন্টারটা তাহলে এই 0 থেকে এখানে নিয়ে আসতে হবে না, নেক্সট লোকেশন। তাহলে এটা কত হবে, 1480 থেকে আরো 1480 যোগ করো, কত হয়, 59, এটা না? তাহলে এই ঘরে কি ফ্র্যাগমেন্ট 2 এর ডেটাটা বসলো না? আর ফ্র্যাগমেন্ট 3 এর ডেটাটা তাহলে কত বসবে, 2960 থেকে বাকিটা, তাহলে কত হয়, 39, কত হয়, 79। 3970, তাই না? 79, ঠিক আছে? এখন অফসেটটা আমি কিভাবে বের করব, দেখো আমার ডেটা এই যে এখানে হিসাব করে দিচ্ছি, যখন ডেটা বাইট হচ্ছে এটা, এটা, এটা। এখন ফ্র্যাগমেন্ট অফসেট বের করার জন্য আমাকে হিসাবটা করতে হবে এভাবে, যে আমি ওই ফ্র্যাগমেন্টটা স্পেসিফিক কোন লোকেশনে বসবে সেটা। তাহলে আমার যদি প্রথম ফ্র্যাগমেন্টের জন্য হয়, প্রথম ফ্র্যাগমেন্টের লোকেশন কত, 0, নেক্সটটার লোকেশন কত থেকে শুরু, 1480, থার্ডটার লোকেশন কত থেকে শুরু, 2960। এটাই হচ্ছে আমার ফ্র্যাগমেন্ট অফসেট, এই যে 0, 1480, 2960। কিন্তু ফ্র্যাগমেন্ট অফসেট লেখার জন্য এটা হচ্ছে আমার অরিজিনাল ভ্যালু, হ্যাঁ, এই ভ্যালুটা আছে 16 বিটে, বাট ফ্র্যাগমেন্ট অফসেটের জন্য হেডারে
যে আমার ভ্যালুটা দেওয়া, সেখানে অ্যাভেলেবল বিট হচ্ছে 13 বিট। তাহলে সে কি করে, 16 বিটের ভ্যালুকে 13 বিটের ভ্যালুতে কনভার্ট করে তারপরে সে ভ্যালুটা লিখে। এখন 16 বিটের ভ্যালুকে 13 বিটের ভ্যালুতে কিভাবে কনভার্ট করে? আচ্ছা, আমি একটু ডিএলডি এর কনসেপ্টটা বলি। ধরো এটা হচ্ছে আমার একটা ভ্যালু, এই ভ্যালুটা কত, 8 না? আমি যদি এই ভ্যালুটাকে 4 বিট থেকে 3 বিটে নিতে চাই, তাহলে আমি কি করব? লেফট শিফট করবো না রাইট শিফট করবো? রাইট শিফট করবো। তাহলে রাইট শিফট করলে কি হবে, এই জিরোটা বাদ পড়ে যাবে, এই জিরোটা এখানে বসবে, এই জিরোটা এখানে বসবে, আর এই ওয়ানটা এখানে বসবে। তাহলে কি হলো, 0 0 1। তাহলে এটা কি হলো, 8 থেকে 4 হয়ে গেল না? আবার এই ভ্যালুটাকে যদি আমি রাইট শিফট করি, তাহলে এই জিরোটা বাদ পড়ে যাবে, এই জিরোটা এই লোকেশনে বসবে, আর এই ওয়ানটা এই লোকেশনে বসবে। তাহলে 4 থেকে 2 হয়ে গেছে না? এটাকে আবার রাইট শিফট করি, জিরোটা বাদ চলে যাবে, ওয়ানটা এখানে বসবে, সো এখানে 1। সো আমি যখন রাইট শিফট করতেছি একটা ভ্যালুকে, তখন সে প্রত্যেকবার কি হচ্ছে, 2 দিয়ে ভাগ হচ্ছে না? বুঝছো? এখন আমি যদি 16 বিটের ভ্যালুকে 13 বিটে লিখতে চাই, তাহলে আমাকে কয় বিট সরাইতে হবে? 3 বিট, তাই না? আমি যদি একটা ভ্যালুকে 3 বার রাইট শিফট করি, তাহলে সে কত দিয়ে ভাগ যাচ্ছে? একবার রাইট শিফট করলে 2 দিয়ে ভাগ যায়, তাহলে 3 বার রাইট শিফট করলে কত দিয়ে ভাগ যায়? 2 টু দি পাওয়ার 3 দিয়ে না? 8 দিয়ে ভাগ যাচ্ছে না তাহলে? বুঝছো? বুঝো নাই? Yes, miss. না বুঝতে পারলে বলো। তো আমি যখন একটা এই যে এই ভ্যালুগুলো হচ্ছে 16 বিটের ভ্যালু, যে 0 1480 2960, এগুলো হচ্ছে তার লোকেশন। এন্ড এই লোকেশনগুলো 16 বিটে না লিখে আমাকে বলছে 13 বিটে লিখতে হবে। তো 13 বিটে যদি আমি লিখি, তাহলে আমাকে কি করতে হবে, যেটা 16 বিট হয়, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। এই যে 16 বিটের যে ভ্যালুটা আছে, এটা আমাকে 13 বিটে নিতে হবে। তাহলে আমি কি করব, এটা হয়ে গেল না? সো আমি যদি একবার রাইট শিফট করি, তাহলে 2 দিয়ে ভাগ যাবে, আরেকবার রাইট শিফট করি 4 দিয়ে ভাগ যাবে, আরেকবার রাইট শিফট করি 8 দিয়ে ভাগ যাবে। বুঝে গেছে? এর জন্যই এই যে এই ভ্যালুটাকে 8 দিয়ে ভাগ করে তারপরে লিখছে। সো অরিজিনালি 0 185 এবং 360 কিভাবে আসছে বুঝছো ফ্র্যাগমেন্ট অফসেটটা? সো ফ্র্যাগমেন্ট অফসেটটা আমার কখন লাগবে, যখন আমি আবার রিঅ্যাসেম্বল করব ডেস্টিনেশনে, তখন আমার ফ্র্যাগমেন্ট অফসেটটা লাগবে। এখন তোমাদের মনে একটা কোয়েশ্চেন আসতে পারে যে মিস, এখানে 16 বিটের ভ্যালুতে যদি লাস্টে 3টা 0 থাকে তাহলে তো সমস্যা নাই, বাট 3টা যদি 1 থাকে তাহলে তার সেই ভ্যালুটা একই রিপ্রেজেন্ট করবে না। তখন 1 থাকলে ওই ভ্যালুগুলো কি ডিসকার্ড হয়ে যাবে না? তখন কি হবে? সো ওরা ক্যালকুলেশন করার সময় এমনভাবেই করে যেন তোমার সবসময় এই 16 বিটের লাস্টের 3টা 0 থাকে, যেন আবার ডেস্টিনেশন সাইডে যখন সে রিঅ্যাসেম্বল করে ভ্যালুগুলোকে বসায়, তখন যেন এগুলাকে সে 0 দিয়েই আবার প্যাড করতে পারে। বুঝে গেছে? সো অঙ্ক করার সময় দেখবা সবসময় এমনই ভ্যালু আসবে যেখানে লাস্টের 3 বিট সবসময় 0 হবে, মানে তোমার এই ভাগগুলা 8 দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে আর কি। ঠিক আছে? বুঝছো কি বলছি? ওকে, তাহলে সামনে আগাই। সো এই যে ফ্র্যাগমেন্টেশনটা দেখালাম, যেটা এক্সাম্পল দেখালাম, ওই এক্সাম্পলের উপরে আবার কতগুলো হায়ারার্কি আছে, যে ফ্র্যাগমেন্টেশনের পরেও আবার লেভেল 1 লেভেল 2 তে আরো ফ্র্যাগমেন্ট করা যায়। সো ফ্র্যাগমেন্টেড ডেটার উপরে আরো ফ্র্যাগমেন্ট করলে যেটা হবে সেটারই একটা এক্সাম্পল এখানে দেয়া আছে, এটা তোমরা দেখে নিও। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আইসিএমপি। আচ্ছা, আপ টু দিস কারো কোনো কোয়েশ্চেন আছে? আছে? No, miss. আচ্ছা, সো পরীক্ষায় এরকম একটা ফ্র্যাগমেন্টেশনের ম্যাথ আসবে যেখানে তোমার ভ্যালুসগুলো দেয়া থাকবে
এবং তো ওখানে ওয়ার্ডিং গুলো খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, যে কি বলতেছে, যে ডেটার সাইজ বলতেছে না ডেটা গ্রামের সাইজ বলতেছে, নাকি ডেটা উইথ হেডার বলতেছে নাকি ডেটা উইদাউট হেডার বলতেছে, এই টার্মিনোলজি গুলা একটু ভালোভাবে খেয়াল করে তারপর অঙ্কটা করবা। আর বাকি অঙ্ক একদম স্ট্রেট ফরওয়ার্ড ঐকিক নিয়ম, কিন্তু ওয়ার্ডিংস গুলা ইম্পর্টেন্ট। সো আমরা যারা ল্যাব 4 করছি তারা পিং এবং ট্রেস রুট এই দুটা কমান্ড ল্যাব 4 আমরা দেখছি, রাইট? যে পিং এবং ট্রেস রুট দিয়ে আমরা একটা ডেস্টিনেশনকে রিচ করতে পারি, ওখানে কোনো প্রবলেম আছে কিনা সেই ইনফরমেশন জানতে পারি, এবং আরো অনেক ধরনের কন্ট্রোল ইনফরমেশন আইসিএমপির মাধ্যমে পাওয়া যায়। সো এটাকে বলা হচ্ছে ইন্টারনেট কন্ট্রোল মেসেজ প্রোটোকল। এটা অ্যাকচুয়ালি কোনো অরিজিনাল মেসেজ ক্যারি করে না, রাদার তোমার আন্ডারলাইন কমিউনিকেশন নেটওয়ার্কে কোনো এরর আছে নাকি, কোনো প্রবলেম আছে নাকি, সেইটার ইনফরমেশন আমাদেরকে প্রোভাইড করে। আমরা কোনো প্রবলেম আইডেন্টিফাই করতে পারি, অথবা কোনো হোস্ট অ্যাভেলেবল আছে কিনা, নাকি আনরিচেবল না নেটওয়ার্ক কনজেস্টেড, এই ইনফরমেশনগুলো আমরা আইসিএমপি প্যাকেট দিয়ে আদান প্রদান করতে পারি। সো পিং করা হচ্ছে ওয়ান অফ দ্য আইসিএমপি মেসেজ ইকো রিকোয়েস্ট, যেখানে কি করা হয় যে আমি যদি সেন্ডার হই এবং আমি যদি একটা টার্গেট ডিভাইসকে পিং করি, তাহলে ওই ডিভাইসটা যদি রিচেবল থাকে এবং অ্যালাইভ থাকে, সে আমাকে একটা পিং রিপ্লাই পাঠাবে বা রেসপন্স পাঠাবে। সো আইসিএমপি ইকো রিকোয়েস্ট হচ্ছে পিং রিকোয়েস্ট, আর আইসিএমপি ইকো রিপ্লাই হচ্ছে পিং এর রিপ্লাই। সো যখন আমার কম্পিউটার থেকে দেখো www.pepperdine.edu এই ওয়েবসাইটটাকে বা এই ওয়েব সার্ভারটাকে পিং করা হচ্ছে, তখন এই ওয়েব সার্ভারটা কি করলো, আমাকে একটা রিপ্লাই দিল, এবং ইন রেসপন্সে আমি ওই ওয়েব সার্ভারের আইপি অ্যাড্রেস কত সেটা জানতেছি, এবং প্যাকেটের সাইজ হচ্ছে 32 বাইট, এবং এভারেজে এই পিং রিপ্লাই আসতে সময় লাগছে ধরো 36 থেকে 7 মিলি সেকেন্ড, এবং টিটিএল টাইম টু লিভ। টাইম টু লিভ বলতে কি বোঝায়, এটা কি কেউ শুনছো আগে? কেউ কি জানো টাইম টু লিভ বলতে কি বোঝায়? মানে ইন জেনারেল শব্দে টাইম টু লিভ শুনে কি মনে হচ্ছে, যেটা কি বুঝাইতে পারে? চলে যাওয়ার সময়। কি যাওয়ার সময়? চলে যাওয়ার সময়, লিভ করা। টাইম টু লিভ, LIV, বেঁচে থাকার সময়। আচ্ছা, সো টাইম টু লিভ দেওয়া আছে 114, এটা হচ্ছে হপ নাম্বার। আচ্ছা, যদি কোনো প্যাকেটের গায়ে, ধর আমি একটা এক্সাম্পল দিই, এটা হচ্ছে আমি, এখানে একটা রাউটার, এখানে রাউটার, এখানে একটা সুইচ, এখানে রাউটার, তারপর এখানে রাউটার, তারপর এখানে আবার রাউটার, এখানে একটা পিসি। আমি পিং রিকোয়েস্ট পাঠাইলাম তোমাকে, তুমি আমাকে পিং রিপ্লাই দিলা। সো পিং রিকোয়েস্ট পাঠানোর সময় আমি টিটিএল ভ্যালু দিলাম হচ্ছে 50। এটার মানে হচ্ছে নেক্সট 50 হপ পর্যন্ত এই প্যাকেটটা যাবে, এরপরে আর যাবে না। কিভাবে? যখন এখান থেকে এখানে আসবে তখন টিটিএল এর ভ্যালু হয়ে যাবে 49, এক কমবে। যখন এখান থেকে এখানে আসবে তখন টিটিএল এর ভ্যালু হবে 48। যখন এখান থেকে এখানে আসবে এটা সুইচ, টিটিএল এর ভ্যালু চেঞ্জ হবে না, শুধুমাত্র রাউটার ক্রস করলে বা ডিভাইস ক্রস করলে টিটিএল এর ভ্যালু চেঞ্জ হয়। সো এখান থেকে যখন এখানে আসবে তখন টিটিএল এর ভ্যালু হবে 47, তারপর এখানে আসলো 46, তোমার এখানে আসলো 45। তো তুমি কি দেখতে পারবা তোমার এখানে আসার পরে, যে তোমার কাছে আসার পরে টিটিএল এর ভ্যালু দেখতে পাচ্ছ 45। তার মানে হচ্ছে তোমার পরেও সে আরো 45টা হপ ক্রস করতে পারবে, কিন্তু তার আগেই তোমার কাছে পৌঁছায় গেছে। বোঝা গেল? বুঝছো? আচ্ছা, সো এইখানে যেহেতু এখন এই রিপ্লাইটা, টিটিএল এর এই যে পিং এর রিপ্লাইটা কে দিচ্ছে? এ। সো এ যখন একটা রিপ্লাই পাঠাবে পিং এর, সেও একটা কি মেসেজ তৈরি করে পাঠাবে, সেখানে সে টিটিএল দিয়ে রাখছে কত, এখানে আসার পরে টিটিএল রিচ হয়েছে তার কত, 114। তার মানে সে কয়টা হপ ক্রস করে আসছে? যদি টিটিএল এর ভ্যালু দেওয়া থাকে সাপোজ 255 ইনিশিয়ালি, এখানে আসার পরে যদি 114 পায়, তার মানে সে কয়টা ক্রস করে আসছে? সাবট্রাক্ট করব, সাবট্রাক্ট করতে হবে, হ্যাঁ। 255 থেকে
114 বিয়োগ করলে যে ভ্যালুটা পাবো, তার মানে মাঝখানে সে এতগুলা রাউটার পার হয়ে এখানে আসছে, তাই এখন আছে 114। এটার মানে সে এখান থেকেও আরো পরবর্তীতে 114টা হব যেতে পারে, কিন্তু যাওয়ার দরকার নাই, কারণ কি সে ডেস্টিনেশনে পৌঁছায় গেছে। এবার বুঝছো? বুঝছো কি? Yes, miss. আচ্ছা, টিটিএল এর ভ্যালু 0 থেকে 255 মধ্যে যে কোনো ভ্যালুতে সেট করা থাকতে পারে। সো নর্মালি ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 255 সেট করা থাকে। যখন টিটিএল এর ভ্যালু 0 হবে, তখন সে ধরো এই পয়েন্টে এসে, সাপোজ এই যে এই রাউটার পয়েন্টে এসে টিটিএল এর ভ্যালু হয়ে গেল 0, কিন্তু প্যাকেটটা এখনো ডেস্টিনেশনে পৌঁছায় নাই। কিন্তু এখন রাউটার কি করবে, ওই প্যাকেটটা আর সামনের দিকে ফরওয়ার্ড করবে না, কারণ সে দেখবে কি টিটিএল এর ভ্যালু 0 হয়ে গেছে। এখন সে ওই ভ্যালুটাকে, মানে ওই প্যাকেটটাকে সে আর সামনে প্রসেস করবে না, ওই প্যাকেটটাকে ডিসকার্ড করবে। আচ্ছা, সো টিটিএল এর ভ্যালু সেট করে থাকার কারণটা কি? এটা তো ইনফাইনাইটও থাকতে পারতো। একটা ভ্যালু সেট করে দেওয়ার সুবিধা কি? মানে হচ্ছে যে একটা সার্টেন লেভেলের পর অটো ড্রপ হয়ে যাবে। So, একটা সার্টেন লেভেলের পরে আমি একটা প্যাকেট কত ড্রপ করতে চাবো কেন? আনন্ত মানে যাইতেই থাকবে। So, এক্স্যাক্টলি, complicated. কারণ একটা প্যাকেট যদি কন্টিনিউয়াস লুপে পড়ে যায়, সে কন্টিনিউয়াসলি কি করতে থাকবে, নেটওয়ার্কে ঘুরতেই থাকবে, সামহাউ কোনো এরর হইলো এবং সে ঘুরতেই আছে। আমি যদি তার মধ্যে টিসিএল ফিক্স না করি, তাহলে ওই প্যাকেটটা নেটওয়ার্কে ঘুরতে ঘুরতে একটা কনজেশন তৈরি করবে, এবং এরকম আরো অনেক প্যাকেট নতুন অ্যারাইজ করতে পারে। সো এই কারণে আমার নেটওয়ার্কের কনজেশন বন্ধ করার জন্য এবং প্যাকেটের ইনফাইনাইট লুপ ট্রাভার্সিং বন্ধ করার জন্য আমি টিটিএল এর একটা ভ্যালু সেট করব। ওকে, সো আইসিএমপির বিভিন্ন ধরনের টাইপের মেসেজ আছে। এখানে কয়েকটা টাইপের এক্সাম্পল দেয়া আছে। সো আমরা যেমন পিং রিকোয়েস্ট করি, পিং রিপ্লাই পাই, সেটা টাইপ কোড হচ্ছে 0080। এছাড়াও আরো অনেক ধরনের রিপ্লাই আসতে পারে। যেমন যদি আসে যে 31 রিপ্লাই কোড, তখন আমি বুঝবো যে ডেস্টিনেশন হোস্ট আনরিচেবল। এরপরে ধরো 11 তখন আমি বুঝবো টিটিএল এক্সপায়ার্ড। তারপরে 37 ডেস্টিনেশন হোস্ট আননোন। এরকম বিভিন্ন ধরনের টাইপ এবং কোড দিয়ে এক একটা প্রবলেমকে ডিফাইন করা হয়েছে, যেটা দিয়ে আমি বোঝাবো যে আমার নেটওয়ার্কে যে প্রবলেমটা হচ্ছে বা যে এররটা হচ্ছে এটা কোন ধরনের এরর। ঠিক আছে? এরপরে আছে হচ্ছে পিং অ্যাটাক। এই যে আইসিএমপি মেসেজ দিয়ে আমরা যে পিং করি, এই পিং দিয়ে আবার অনেকে অ্যাটাকও করতে পারে বিভিন্ন ডিভাইসকে একদম স্টপ করে দেওয়ার জন্য। সো ওয়ান অফ দ্য মোস্ট কমন অ্যাটাক হচ্ছে আইসিএমপি পিং ফ্লাড অ্যাটাক। এখানে কি করে, ধরো আমি হচ্ছে অ্যাটাকার কম্পিউটার, আর তুমি হচ্ছে ভালো মানুষ, ভিকটিম। আমি কি করব, তোমার কম্পিউটারে একটা বট ইউজ করে বা যে কোনো প্রোগ্রাম লিখে আমি আমার কম্পিউটার থেকে সেকেন্ডে 100টা করে তোমাকে পিং রিকোয়েস্ট পাঠাবো। তাহলে তুমি ভালো মানুষ, তুমি পিং রিকোয়েস্ট পাচ্ছ, তাহলে তুমি কি করবা, তুমি পিং এর রিপ্লাই দিবা। এখন তুমি যদি সেকেন্ডে 100টা করে রিকোয়েস্ট পাইতে থাকো, তাহলে তোমাকে সেকেন্ডে 100টা করে আমাকে রিপ্লাই দিতে হবে। এই রিপ্লাই দিতে দিতেই তোমার কম্পিউটার হ্যাং করে যাবে না? তুমি কি আর অন্য কোনো কাজ করতে পারবা? পারবা না। সো এটাকেই বলতেছে আইসিএমপি পিং ফ্লাড অ্যাটাক, যেটা দিয়ে ইচ্ছা মতন পিং রিকোয়েস্ট করে তোমাকে ফ্লাড করা হবে এবং ভিকটিমের কম্পিউটারকে ওভারলোড করে একদম অপারেশন সে বন্ধ করে দিবে বা শাটডাউন হয়ে যাবে, হ্যাং করবে। আরেকটা ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাক আছে, যেটা পিং এর মাধ্যমে করা হয়। সেটা হচ্ছে যে একটু আগে আমরা দেখলাম যে আইসিএমপি বিভিন্ন ধরনের মেসেজ রিপ্লাই হিসেবে দেয়। সো ধরো তুমি আমার কম্পিউটারে একটা পিং রিকোয়েস্ট পাঠাইছো, আমি হচ্ছি, এটা হচ্ছে আমি, আর এটা হচ্ছে আমার একটা স্টুডেন্ট ধরো। সো তুমি কি করলা, আমাকে একটা পিং রিকোয়েস্ট পাঠাইছো, বাট আমি কি করলাম, আমি চাচ্ছি না তোমার সাথে এখন কোনো রকমের কন্ট্যাক্ট করতে, ধরো আমি বিজি, বাট আমার কম্পিউটারটা অন। তা আমি কি করব, পিং এর রিপ্লাই হিসাবে
পিং রিপ্লাই না দিয়ে, মানে ইকো রিপ্লাই না দিয়ে আমি রিপ্লাই দিলাম ডেস্টিনেশন আনরিচেবল, তাহলে তুমি কি বুঝবা যে মিসের পিসিটা বন্ধ বা মিস নাই? তার মানে কি আমি তোমাকে একটা ফলস মেসেজ রিপ্লাই দিতেছি না, এবং আমি তোমাকে একটা সার্ভিস যে তুমি আমার থেকে চাচ্ছ পিন সার্ভিসটা, সেটাকে আমি তোমাকে ডিনাই করতেছি না। বোঝা গেছে? সো এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাক, যেখানে একটা ফলস মেসেজ দিয়ে রিপ্লাই দিয়ে সার্ভিসকে ডিনাই করা হয়। বোঝা গেছে? ক্লিয়ার? Yes, miss. আচ্ছা, এরপরে যেটা আছে এটা আরেকটু হচ্ছে একটু বড় ধরনের একটা, যেটাকে বলা হয় আইসিএমপি ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাক। আচ্ছা, আইসিএমপি ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাক বলতে কি বোঝাচ্ছে? যেমন ধরো যে আমরা ব্র্যাক ইউনিভার্সিটির নেটওয়ার্কের ভিতরে আছি। সো ব্র্যাক ইউনিভার্সিটির যে ওয়েব সার্ভার আছে, সেই ওয়েব সার্ভারটা আমরা মানে ফ্যাকাল্টিরা, স্টুডেন্টরা খুব সহজেই অ্যাক্সেস করতে পারে, বা ইউসিস ধরো, হ্যাঁ, বা ধরো আমাদের টিএসআর। কিন্তু বাইরের থেকে কোনো মানুষ কি সহজেই কোনো ব্র্যাক ইউনিভার্সিটির সার্ভারে অ্যাক্সেস করতে পারে না, সেখানে ফায়ারওয়াল দেওয়া আছে, হ্যাঁ, হাই সিকিউরিটি আছে। সো অ্যাটাকার কি করবে, সরাসরি সার্ভারকে টার্গেট না করে ইউনিভার্সিটির পিসিগুলোকে টার্গেট করবে। যেমন ধরো ফ্যাকাল্টি পিসি বা স্টুডেন্ট পিসি বা ল্যাবের যে পিসিগুলো আছে, সেখানে তেমন একটা ফায়ারওয়াল ইনস্টল করা নাই, সেগুলোকে খুব সহজেই অ্যাক্সেস করা যায় বাইরে থেকে। সো অ্যাটাকার কি করবে, ধরো ল্যাবের পিসিগুলোকে বা স্টুডেন্টের যে জন্য যে লাইব্রেরিতে যে পিসিগুলো আছে, সেইগুলা পিসির মধ্যে সে সামহাও ট্রোজান ভাইরাসটা ইনস্টল করে দিবে, বা কোনো এমন একটা ভাইরাস ইনস্টল করে দিল যে ভাইরাসের কাজটা খুব অল্প, তেমন কোনো ক্ষতিকর কাজ না। কাজটা হচ্ছে কি, সে কন্টিনিউয়াসলি ব্যাকএন্ডে সার্ভারকে পিং রিকোয়েস্ট করতে থাকবে। ঠিক আছে? সো তখন কম্পিউটারগুলো নিজেরাও জানবে না যে ব্যাকএন্ডে তারা কন্টিনিউয়াসলি ব্র্যাক ইউনিভার্সিটির কোনো সার্ভারকে পিং করতেছে। এর জন্য এদেরকে বলা হয় জম্বি, যে ওরা যে আসলে কাউকে অ্যাটাক করতেছে এটা ওরা নিজেরাও জানে না। সো অ্যাটাকার কি করলো, একটা ট্রোজান ভাইরাস বা এমন একটা কোড লিখে কোনো একটা ফাইল এখানে পাঠায় দিল কম্পিউটারগুলোর মধ্যে, যাদের কাজটা হচ্ছে খুব সামান্য। সে হচ্ছে সার্ভারকে পিং রিকোয়েস্ট করবে। এই পিসিগুলো যেহেতু ওই নেটওয়ার্কেরই অংশ, তাই ওই পিসিগুলো খুব সহজেই সার্ভারকে পিং রিকোয়েস্ট পাঠাইতে থাকবে, এবং যখন হান্ড্রেডস অফ এরকম জম্বি পিসি সার্ভারকে কন্টিনিউয়াস পিং রিকোয়েস্ট করতে থাকবে, তখন সার্ভার অটোমেটিক্যালি শাটডাউন করবে। তো এর জন্যই এই টেকনিকটাকে বলা হচ্ছে আইসিএমপি ডিডিওএস অ্যাটাক, ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিস। তুমি ডিরেক্টলি ভিকটিমকে অ্যাটাক না করে ভায়া আদার পিসি তুমি তাকে অ্যাটাক করতেছো। ঠিক আছে? বুঝছো এই অ্যাটাকটা? ক্লিয়ার সবার? Yes, miss. লাস্ট আরেকটা অ্যাটাক করবো, সেটাকে বলা হচ্ছে আইসিএমপি স্মার্ফ। এই অ্যাটাকটাও বেশ জনপ্রিয় একটা অ্যাটাক, যেখানে অ্যাটাকার খুব বুদ্ধির একটা কাজ করে, যে সে যে কোনো একটা নেটওয়ার্কের সবগুলা পিসিকে পিং রিকোয়েস্ট পাঠায়। ঠিক আছে? বাট পিং রিকোয়েস্টটা যখন পাঠায়, ওই অ্যাটাকার সোর্স আইপির জায়গায় নিজের আইপি না বসায় ভিকটিমের আইপি বসায়। তার মানে সে প্যাকেটটাকে সামহাও সোর্স আইপি অ্যাড্রেসটা চেঞ্জ করে বসায়। সো সে যখন পিং রিকোয়েস্ট পাঠাইলো সবগুলা পিসিকে, ওই পিসিগুলো তো ভালো, ওরা তো কিছু জানে না, ওরা কি করবে, পিং রিপ্লাই দিবে। তো পিং রিপ্লাই দিবে কি দেখে, যে পিং কোথা থেকে আসছে সেটা দেখে। তো সোর্স আইপিতে তো অ্যাটাক নিজেরটা লেখেই নাই, সে লিখছে অন্য একজনের আইপি। সো ভিকটিমরা কি করে, এই সরি অ্যাটাক মানে এই পিসিগুলো কি করে, ভিকটিমকে পিং রিপ্লাইটা পাঠায়। সো তখন ভিকটিম ইজ ওভারওয়েলমড উইথ দ্য পিং রিপ্লাই, এবং সে তো আসলে জানেই না যে এখানে তার আইপি ইউজ করে এদেরকে পিং করা হয়েছে। সো এখানে হান্ড্রেডস অফ পিসি তাকে পিং রিপ্লাই দিয়ে এই ভিকটিমের পিসিটাকে শাটডাউন করে দিতে পারে।
এই জিনিসটাকেই বলা হচ্ছে প্যাকেট ম্যাগনিফিকেশন, যে আমি একটা পিং রিকোয়েস্ট পাঠাবো যেখানে এরা সবাই পাবে এবং তারপরে তারা ভিকটিমকে রিপ্লাই দিবে রাদার অ্যাটাকারকে, কারণ অ্যাটাকার নিজেই সোর্স আইপি অ্যাড্রেস চেঞ্জ করে আরেকজনের নাম লিখে দিছে। বুঝে গেছে? ক্লিয়ার সবার? Yes, miss. আচ্ছা, কারো কোনো কোয়েরিজ আছে, বুঝো নাই বা কোনো সমস্যা? আছে? No, miss. আচ্ছা, আরেকটু আগাই তাহলে। Yes, miss. আচ্ছা, এরপরে যেটা আছে লাস্ট টপিক, সেটা হচ্ছে ট্রেস রুট। আমরা তখন পিং পড়লাম। ট্রেস রুট দিয়ে কি করা হয়, যে একটা সোর্স থেকে ডেস্টিনেশনে যাওয়ার জন্য পুরা পাথটাকে কিভাবে ট্রেস করা যায় সেটা বের করা যায়। সো উইন্ডোজে ট্রেস রুটের কমান্ড হচ্ছে ট্রেস আরটি, ল্যাবে করছো না? ট্রেস আরটি লিখে টার্গেট ডিভাইসের আইপি অথবা ইউআরএলটা দিতে হবে, টার্গেট ডিভাইস আইপি অর ইউআরএল যাকে তুমি চাও। সো এখানে দেখো একটা এক্সাম্পল দেয়া আছে যে ট্রেস রুট করা হচ্ছে yahoo.com-কে আমার পিসি থেকে। তখন যদি এই yahoo.com-কে সে লোকেট করতে পারে তাহলে সে আমাকে পুরা জিনিসটা দেখাবে যে এই yahoo.com-এ কিভাবে যাওয়া যায়। এবং এখানে যে জিনিসগুলো আছে সেটা হচ্ছে নাম্বার অফ হপস, আমার বাসা থেকে বা আমার কম্পিউটার থেকে কয়টা হপ পার করে yahoo.com সার্ভারটাকে সে পাচ্ছে। এখানে 10টা হপ লাগছে। আর এটা হচ্ছে তোমার মিনিমাম, ম্যাক্সিমাম এবং অ্যাভারেজ টাইম টু গেট দ্য রেসপন্স ফ্রম দোজ ডিভাইসেস। সো অ্যাভারেজে এত এত সময় লাগে আর কি এই একে লোকেট করতে। যে প্রথম যে হবটা সেটা হচ্ছে 192.168.1.1, একে লোকেট করতে 1 মিলিসেকেন্ড সময় লাগছে। এরপরে যেই হবটা আছে সেটা হচ্ছে ভেরিজোন gni.net, এরপরে ভেরিজোনের আরেকটা রাউটার, এরপরে হচ্ছে RTR1 ভেরিজোনের আরেকটা রাউটার, এরকম করে করে বাকি রাউটারগুলা পার হয়ে ফাইনালি সে yahoo.com এর ওয়েব সার্ভারটাকে অ্যাক্সেস করতে পারতেছে। এবং এই ট্রেস রুট দিয়ে দেখো আমরা কি পাচ্ছি, মাঝখানে যতগুলা রাউটার আছে প্রত্যেকটার আইপি অ্যাড্রেস কত, তাকে রিচ করতে কত সময় লাগছে, অল দ্য ডিটেইলস ক্যান বি ফাউন্ড ইউজিং দ্য ট্রেস আরটি কমান্ড। বুঝছো? বুঝছো কি? সো ট্রেস আরটি রুট মানে ট্রেস রুট কমান্ডটা ইজ মোর ডিটেইল অ্যাবাউট দ্য নেটওয়ার্ক আর কি, কিভাবে পাওয়া যায়, কিভাবে যাওয়া যায়, কত সময় লাগে, তার আইপি কত, এই সমস্ত কিছু সে প্রোভাইড করে। সো যদি রিকোয়েস্ট টাইম আউট আসে তার মানে কি সময় শেষ, কিন্তু তোমার ওই ডিভাইসটাকে সে আর ট্রেস করতে পারতেছে না, সময় শেষ হয়ে গেছে। সো তার মানে প্যাকেট তোমার সম্পূর্ণরূপে লস হয়েছে এবং তোমার ট্রেসিং করা ইম্পসিবল। সো ট্রেস রুট আসলে কিভাবে কাজ করে আমরা এখন এটা দেখব। ট্রেস রুট যে এই যে আমার বাসা থেকে ইয়াহু ওয়েব সার্ভার কত দূরে আছে, কয় হপ দূরে আছে, এটা আমি কিভাবে বের করবো? এটা খুব সহজে বের করা যায়, পিং দিয়ে করা যায়। একটু খেয়াল করো, এটা একটু ম্যাথমেটিক্যাল, এটা একটু বুঝতে হবে। ধরো আমি হচ্ছি আরটি এ রাউটার, ঠিক আছে? শুনতে পাচ্ছ? আচ্ছা, আমি হচ্ছে আরটি এ রাউটার, আমি আরটিডি রাউটারকে পিং করব, ঠিক আছে? সো আমি যদি লিখি পিং আরটিডি তাহলে কি হবে? পিংটা আমার এখান থেকে এখানে যাবে, তারপর এখানে যাবে, তারপর এখানে যাবে, এ দেখবে হ্যাঁ ওর সাথে আইপি অ্যাড্রেস ম্যাচ হয়ে গেছে, তাহলে সে পিং রিপ্লাই দিবে। এটাই তো নর্মাল পিং এর টেকনিক, তাই না? এখন আরটিএ কি করতেছে, পিং ইউজ করে রুটকে ট্রেস করতে চায়। তাহলে সে কিভাবে এই জিনিসটা করতে পারে? দেখো, আরটিএ যখন একটা পিং পাঠাচ্ছে তখন তার সোর্স আইপি অ্যাড্রেস হচ্ছে নিজের আইপি অ্যাড্রেস 10.0.0.1, এই যে এটা।
এটা এই ইন্টারফেসের আইপিটা। ডেস্টিনেশন আইপিতে সে কি বসাইছে 192.168.10.2 এটাকে এই যে এটা। সো আমি জানি আমার আইপি কত এবং আমি জানি তোমারও আইপি কত, কিন্তু মাঝখানের কারো আইপি আমি জানি না, আমি এটা বের করতে চাই। ঠিক আছে, আমি সোর্সটাও জানি, আমি ডেস্টিনেশনটাও জানি, কিন্তু আমাদের দুজনের মাঝখানে আরো কতগুলো রাউটার আছে আমি সেটা জানি না, আমি এটা বের করব। কিভাবে বের করব? ধরো আরটিএ যদি পিং রিকোয়েস্ট পাঠানোর সময় প্যাকেটের হেডারে টিটিএল ভ্যালুটা 255 জায়গায় 1 সেট করে পাঠায়, তাহলে কি হবে বলো তো? প্যাকেটটা কই যাবে? এখান থেকে এখানে, তাই না? বুঝছো? এখান থেকে এখানে যাওয়ার পরে টিটিএল এর ভ্যালু এখানে ছিল 1, এখানে আসার পরে টিটিএল এর ভ্যালু 0 হয়ে যাবে। সো আরটিপি কি দেখবে যে ডেস্টিনেশন আইপি তো আমি না, কিন্তু আমি এই প্যাকেটটাকে আর ফরওয়ার্ডও করতে পারবো না, কারণ আমার কাছে এসে টিটিএল হয়ে গেছে কত 0। তখন আরটিপি কি করবে? একটা রিপ্লাই পাঠাবে। সো সে কি রিপ্লাই পাঠাবে বলো তো? এই যে টাইপ হচ্ছে 11, কোড হচ্ছে 0। টাইপ 11 কোড 0 দিয়ে কি বোঝায়? টাইম এক্সিড মেসেজ। যে যদিও আমি তোমার ফাইনাল ডেস্টিনেশন না, কিন্তু আমি তোমার পিং প্যাকেটটাকে সামনের দিকে আর ফরওয়ার্ড করতে পারতেছি না। কারণ কি? কারণ প্রবলেমটা হচ্ছে টাইম এক্সিড করছে তোমার টিটিএল এর। তাহলে আরটিএ এই স্টেপের মাধ্যমে আরটিবির রিপ্লাই যখন দিল, তখন আরটিপির যে আইপি অ্যাড্রেস সেটা পেয়ে গেল না? বোঝা গেছে? এই যে আরটিবির আইপি অ্যাড্রেস হচ্ছে এত, কারণ রিপ্লাইটা যেহেতু আরটিবি আরটিএ কে দিচ্ছে, তাই সোর্স আইপি অ্যাড্রেস হচ্ছে বি এর এবং ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস হবে এ এর। সো আরটিএ কি করলো? তার নেক্সট হপের আইপি অ্যাড্রেস জেনে গেল। তাহলে নেক্সট স্টেপে কি হবে বলো তো? যদি আরটিসি এর আইপি অ্যাড্রেস জানতে চায় আরটিএ, তাহলে সে কি করবে? আবার সে পিং পাঠাবে, কিন্তু এক্ষেত্রে টিটিএল এর ভ্যালু কত করবে? 2। বোঝা গেছে? সো 2 যদি সেট করে, তাহলে এখান থেকে এখানে আসলে টিটিএল হবে 1, এখান থেকে এখানে টিটিএল আসবে 0। তখন আরটিসি কি দেখবে? আচ্ছা ডেস্টিনেশন তো সে না, কারণ তার আইপি অ্যাড্রেস তো আর 192.168.10.2 না, কিন্তু সে চাইলেও প্যাকেটটা সামনে ফরওয়ার্ড করতে পারবে না, কারণ টাইম এক্সিড হয়ে গেছে। তো সে আবার কি করবে? আরটিএ কে একটা রিপ্লাই দিবে। সেই রিপ্লাই এসে কি বলবে? যে আমার টাইম এক্সিড হয়ে গেছে এবং আমি তোমার প্যাকেটটা ফরওয়ার্ড করতে পারতেছি না। যখনই সি হচ্ছে একে একটা রিপ্লাই দিবে, এ হচ্ছে সি এর আইপিটা পেয়ে যাবে। বোঝা গেছে? ক্লিয়ার? হ্যালো, Yes, miss. বুঝতেছো? না বুঝতে পারলে বললো আমাকে। জি মিস। আচ্ছা, এরপরে আবার এখনো তো আরটিএ দেখলো যে না, এখনো তো ডি কে পাওয়া যায় নাই, তখন আরটিএ কি করবে? আবার হচ্ছে পিং প্যাকেট পাঠাবে। এখন সে টিটিএল ভ্যালু কত সেট করবে বলো তো? 3। প্রথমে করছিল 1, তারপর করছিল 2, এখন করবে 3। সো 3 হওয়ার পরে সে এখানেও 2 হবে, এখানে 1 হবে এবং এখানে 0 হবে। সো আরটিডির কাছে যখন এই প্যাকেটটা এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডিতে এসে পৌঁছাবে, আরটিডি কি দেখবে? যে টিটিএল এর ভ্যালু 0 হয়ে গেছে, কিন্তু আরটিএ যেই ডেস্টিনেশনকে পিং করতে চাইছিল, যেটা হচ্ছে ডি, তার সাথে তো ম্যাচ করছে, তাই না? বোঝা গেছে? সো ম্যাচ করার ফলে আরটিডি কি বলবে? যে যদিও টিটিএল 0, বাট এ যে ডিভাইসটাকে খুঁজতেছিল সেটা তো আমি, তার মানে আমি ওকে এখন রিপ্লাই দিব। তাহলে ওকে এখন ও কি রিপ্লাই দিবে? যে টিটিএল এর ভ্যালু টাইম এক্সিড করছে? না, সে রিপ্লাই দিবে যে আমি হচ্ছি তোমার ডেস্টিনেশন ডিভাইস। কিন্তু সে যখন রিপ্লাইটা জেনারেট করবে, তার আগে সে যখন ডেটাটা আপার লেয়ারে পাঠাবে, তখন দেখবে যে তার পোর্ট নাম্বারটা আরেকজনের সাথে
ম্যাচ করতেছে না। কোন পোর্ট নাম্বারটা? আরটিএ যখন একটা পিং রিকোয়েস্ট পাঠাইছে তখন সে চালাকি করে লেয়ার 4 এর হেডারে একটা হাবিজাবি পোর্ট নাম্বার লিখে দিছে, যে পোর্ট নাম্বারটা দিয়ে আসলে কিছু বোঝায় না। ঠিক আছে? সো আরটিডি যখন পিং রিকোয়েস্টটা পাইলো এবং সে দেখলো যে না, এ তো আমাকেই পিং করতেছে, তাহলে আমি ওকে একটা পিং এর রিপ্লাই দিব। সো পিং এর রিপ্লাই যখন সে দিতে যাবে, সে যখন এই প্যাকেটটা আপার লেয়ারে পাঠাবে ইউডিপি প্রসেসে, ইউডিপি প্রসেস দেখবে সেখানে একটা ভুল পোর্ট নাম্বার দেয়া আছে। তখন সে রিপ্লাই পাঠাবে যে পোর্ট আনরিচেবল, তুমি যেই পোর্ট দিয়ে আমাকে রিচ করতে চাইছো এই নামে ডিতে কোনো পোর্ট নাই। সো ডি ওকে রিপ্লাই পাঠাইলো যে তোমার যে পোর্ট নাম্বারটা দিছো এই পোর্ট নাম্বারটা হচ্ছে আনরিচেবল। ওকে, বোঝা গেছে কি বলছি? বুঝতেছো? সো যেহেতু এই পোর্ট নাম্বারটা হচ্ছে আনরিচেবল, তাই সে ওকে একটা রিপ্লাই পাঠাবে যে ডেস্টিনেশন পোর্ট আনরিচেবল। তখন আরটিএ বুঝবে যে এই রিপ্লাই শুধুমাত্র ওই ডিভাইস থেকে আসা সম্ভব যার কাছে পিনটা আসলে অ্যাকসেপ্টেড হয়েছে। কারণ যদি ডেস্টিনেশন পোর্ট আনরিচেবল না বলতো তাহলে তো সে বলতো যে টাইম এক্সিড, টিটিএল টাইম এক্সিড। তো সে কিন্তু টিটিএল টাইম এক্সিড বলতেছে না, সে বলতেছে ইউডিপি পোর্ট আনরিচেবল। তখন আরটিএ বুঝতে পারবে যে হ্যাঁ, আমার ডেস্টিনেশনের কাছে আমার পিনটা পৌঁছায় গেছে এবং আমার হপ মানে ফাইনাল ডেস্টিনেশন আমার থেকে 3 হপ দূরে অবস্থিত। তো এইভাবে করে সে পিং দিয়ে টিটিএল ইউজ করে সে একটার পর একটা করে হপ খুঁজে বের করতে পারে। বোঝা গেছে? ক্লিয়ার সবার? জি মিস। সো এই গেল হচ্ছে ট্রেস রুট এবং পিং। এটাই হচ্ছে আমাদের আজকের স্লাইড ছিল। তোমাদের যদি কোনো কোয়েরিজ থাকে তাহলে আমাকে বলতে পারো, আদারওয়াইজ দ্য ক্লাস এন্ডস হিয়ার।